জুলাই শহীদ দিবস আজ, এবং যে আলোচনা হচ্ছিল আপনাকে দিয়েও একটু এখান থেকে শুরু করি যে আমরা কথা বলছিলাম, রহিন হোসেন প্রিন্স কথা বলছিলেন যে 2 বছর পর এসে জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তি তো অনেক ধরনের হিসাব নিকাশ আছে, কিন্তু আমরা একটু পেছনে গিয়েছিলাম যে 5 আগস্ট পরবর্তী বা একটা অভ্যুত্থান পরবর্তী যে শূন্যতা হয়, সেই শূন্যতায় অনেক ধরনের ঝড় ওঠে, অনেক ধরনের ঢেউ ওঠে। সেই প্রাথমিক ঢেউটা সামলানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অনেকে দোষারোপ করেন যে তারা আসলে এই জুলাই আকাঙ্ক্ষা বা জুলাইয়ের পাওয়া না পাওয়ার হিসাবটা মেলাতে তারাই সর্বপ্রথম ব্যর্থ হয়েছে। আমার প্রশ্ন ছিল যে আপনার সেটাতে কি মতামত, আর 2 নম্বর হচ্ছে রাজনৈতিক শক্তি যারা ছিলেন, যারা পালিয়ে তো গেছেন, যারা ছিলেন জুলাইয়ের সারা সকলে জুলাইয়ের পক্ষের, তারা কেন ব্যর্থ হলেন? মানে তারা ওই সময়কে গুছিয়ে নিতে পারলেন কিনা? আপনাকে ধন্যবাদ এবং সরি আমি একটু পরে এসেছি, কারণ আমি জানি না সেই জুলাইয়ের ধারাবাহিকতা কিনা। আমি দেখলাম যে আমি জাস্ট বাইতুল কাকরাইল মসজিদ ওখানে 35 থেকে 40 মিনিট জ্যামে ছিলাম। আমি জানি না আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীরা কোনো রাস্তা ব্লক আমি যতদূর ধারণা করতে পারি আজকে রথযাত্রা শুরু, এবং যেহেতু এটা স্বামীবাগ থেকে একেবারে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যাবে, দীর্ঘ একটা রথযাত্রা, সেটার কারণে হয়তো বা যানজটের কোনো একটা না, ব্যর্থতা তো অনেকে আছে, এটা নিঃসন্দেহে আপনি অস্বীকার করুন যে এখানে যে রাজনৈতিক সংস্কৃতির পরে, বিশেষ করে 5ই আগস্টের পরে এমনি ধরুন একটা বিপ্লব হলে বা একটা অভ্যুত্থান হলে নানা কিছু ঘটবে, কিন্তু আপনি যে প্রত্যাশা করেন না সেগুলোও ঘটবে। কিন্তু এমন কিছু বিষয় ঘটেছে যে সংস্কৃতি বাংলাদেশ কোনোদিন ছিল না। এই যে আমি একটু উদাহরণ দিই, মাজার ভাঙে, 100 বেশি মাজার ভেঙেছে, মাজার থেকে লাশ তুলে লাশ পুড়িয়ে দিয়েছে। এই অসহিষ্ণুতা বাংলাদেশের সংস্কৃতি ছিল না। মানুষকে মেরেছে, মেরে কাছে সাথে টানিয়ে রেখেছে, তারপর আগুন দিয়েছে সেই লাশটাকে পোড়ানোর জন্য। এই সংস্কৃতি বাংলাদেশ ছিল না। তো মব কালচার যেটা আপনাকে এই যে গণমাধ্যম পুড়িয়ে দিয়েছে, এবং সেখানে নিশ্চয়ই আমি জানি না অনুষ্ঠান যেতে আমার সাথে একমত হবেন কিনা, সেখানে যে কয়জন আক্রমণকারী ছিল তার চেয়ে বেশি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা, তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেয় না। এই সংস্কৃতি চাই না। বাংলাদেশে 1000 বছরের সংস্কৃতি কি সবাই মিলেমিশে থাকবো, যে যার ধর্ম, যে যে জাতিগোষ্ঠী, এটা কোনো অসুবিধা নাই তো। তো এ কারণে আমি মনে করি সরকারের বড় ব্যর্থতা ছিল। এই কালচারকে তারা কি বল, পৃষ্ঠপোষকতা আমি বলবো কিনা জানি না, বাট তারা এর বিরুদ্ধে কিছু তারা কিন্তু করেনি। এটি একটা বিরাট তারপর যে চুক্তির কথা ভাই বললো, অনেক চুক্তি হয়েছে যেগুলো বাংলাদেশের স্বার্থে কতটুকু হয়তো সময় আরও প্রমাণিত হবে এই চুক্তিগুলোতে কী আছে। আর রাজনীতিবিদরা আসলে তখন আমি যেটি মনে করি, বিশেষ করে অ্যাক্টিভ দল যেগুলো, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, কারণ সবার ধারণা ছিল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে, এবং ঘর গোছানোর পালা ছিল তখন। তাদের বিশেষ করে বড় দল যদি ধরেন বিএনপি, তারপর জামাত ইসলামে আছে, তারা কিন্তু ঘর গোছানোর চেষ্টায় ছিল। তো আমি মনে করি ব্যর্থতা নিশ্চয়ই ছিল সবারই, বাট এখন কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পালা। আমরা যদি শুধু অতীত নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু চলবে না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কারণ হয়তো আমরা নিজেদের গা বাঁচানোর জন্য বলি যে শিশু গণতন্ত্র, 55 বছর বাংলাদেশের বয়স, শিশু গণতন্ত্র না, কিন্তু যুবকের চেয়েও বেশি বয়স হয়ে গেছে। হ্যাঁ, শিশু গণতন্ত্র বলে পার পাওয়া যাবে না। আমাদের গড়ায়ু হিসাব করলে তো মোটামুটি বার্ধক্যের পর্যায়ে আছে। শিশু গণতন্ত্র বলে পার পাওয়া যাবে না। আমরা কিন্তু আগে অনেকবার হতাশ হয়েছে। যেমন ধরুন আমি যদি বলি যে আমাদের 71 মহান মুক্তিযুদ্ধ, আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা হবে, সাম্যের বাংলাদেশ হবে, কিন্তু সেটি হয়নি। প্রথমেই গণতন্ত্র হত্যা করা হয়েছে বাকশাল করে। আর আমরা গণমাধ্যম কর্মী জানেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। তা আমরা হতাশ হয়েছি। 90-এর আন্দোলনে প্রিন্স ভাই একদম সামনের সারি নেতা ছিলেন, আমরাও ক্ষুদ্র কর্মী হিসাবে ছিলাম। 90-এর আন্দোলনের পর অনেক প্রত্যাশা ছিল আমাদের যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসবে, কিন্তু আসেনি। কিন্তু আমরা যতটা প্রত্যাশা করেছি, এবার কিন্তু যদি না আমরা যে হতাশ হই তাহলে কিন্তু আসলে মানুষের যাওয়ার জায়গা না। এই জায়গাটা ইলিয়াস খান একটু জিজ্ঞেস করি যে ধরেন 71 আমাদের একেবারে মাথার তাজ, এবং আমাদের বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা, এটির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। কিন্তু 71-এর পরেও কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের হতাশা, যে জন্য যুদ্ধে গেলাম বা আমি ওইটাই বললাম যে সেটি 90-এর পরে, এখন রহিন হোসেন প্রিন্সরা তারাও বলছেন যে 90-এর পরের ওই আকাঙ্ক্ষা, আমরা 24-এ এসেও সে আকাঙ্ক্ষা পূরণটা, এটি কি কারণ মনে করেন? কারণ এই জন্য জিজ্ঞেস করছি যে আপনি যেমন বললেন না যে দলগুলো তো নির্বাচন মুখে ছিল, তাহলে এই যে 71-এ যা পেলাম না, 90-এ যা পেলাম না, সেটি 24-এ সবগুলো মিলিয়ে পাওয়ার একটা বাস্তবতা ছিল।
কিন্তু তারা যদি নির্বাচনমুখী হয়ে গেলেন, এই প্রশ্নটা আছে, মানে বিশেষ করে তরুণরা করেন যে তারা তো আর একটু সময় নিয়ে তাহলে এটি গুছিয়ে সেই দিকে এগোতে পারতেন কিনা। না, তাহলে গণতন্ত্র ব্যাহত হতো। একটি পক্ষ তো ছিল নির্বাচন যত দেরিতে হয় দেশব্যাপী লুটপাট চালাচ্ছিল বিভিন্ন জায়গায়, আমি স্টুডিওতে বলবো না, বিভিন্ন অফিস আদালতে বাসা বাড়িতে। এখন খবরগুলো আসছে, এখন শুনি যে কে টেন্ডার পাবে সেটি বিশেষ একটি প্রজন্ম ঠিক করে দিত, কোটি টাকার টেন্ডার কে পাবে। এগুলো আগে আসলে আমরা কিন্তু জানতাম না। ইঞ্জিনিয়ার সাথে থ্রেট করে বা সংশ্লিষ্ট ব্যক্তিকে থ্রেট, এই যে লুটপাটের সংস্কৃতি চলছিল, এই জন্য একটি পক্ষ চাচ্ছিল, মানে এই লুটপাটটা যারা এনজয় করছে, যারা করছিল, তারা চাচ্ছিল নির্বাচনটি আরো পরে হোক। এবং আমি যে কথাটা বলি যে এখনো আকাঙ্ক্ষা 13তম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবার। আপনার কি মনে হয় না প্রতিবার নির্বাচনের আগে নির্বাচন আদৌ হবে কি হবে না, আমি কি ভোট দিতে পারবো না, এই পুরো দেশের মানুষের মধ্যে এই সন্দেহ থাকে কেন? একটা নির্বাচন ব্যবস্থা আমরা আজও দাঁড়া করতে পারলাম না। নির্বাচন যেখানে হবে অধিকাংশ জায়গায় সন্দেহ হবে যে কারচুপি হয়েছে, ভোট দিতে পারে না মানুষ। এই সংস্কৃতি বেরিয়ে আসতে হবে। এটা ছোট্ট দেশ, 20 কোটি মানুষ, সরকারিভাবে বলা হয় 18 কোটি, বাট আই থিঙ্ক 20 কোটির কম না। এই দেশটাকে যে ম্যানেজ করতে হয়, তাহলে সুষ্ঠু গণতন্ত্র ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। একটা ভালো গণতন্ত্র থাকতে হবে। ভালো গণতন্ত্র থাকলে এখন যে দুর্নীতি হচ্ছে পদে পদে, প্রত্যেকটা মানে যে যার যতটুকু সম্ভব সবাই যে দুর্নীতি করছে, যদি ভালো গণতন্ত্র থাকে এর 60% কমে যাবে। কিন্তু আমরা কি সেটা পেরেছি? আমরা খুব প্রত্যাশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দুর্নীতি কমবে, না কিছু আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু কমেনি তো। আর একটি প্রজন্ম, স্টুডিওতে আমি বলতে চাই না, আজকে আমি ছোট করছি না, শিক্ষার্থীদের পরীক্ষায় একদিন এসে তিনি ভুল স্বীকার করেছেন। এখন এই জন্য কি আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, কালকে তো বলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে? সেটা এর মধ্যে চেয়েছে, অলরেডি চেয়েছে, 4 মাসের মধ্যে সরকার ফেলে দিতে চায়। এই যে মেন্টাল মেকআপ তরুণদের হচ্ছে, এইটি কিন্তু একটি পক্ষ কিন্তু উস্কানি দিচ্ছে, নিশ্চয়ই আপনি ফলো করেছেন তাদের বক্তব্য। হ্যাঁ, এটা ঠিক না, এই দেশটাকে কিন্তু আগে অস্তিত্ব রক্ষা করতে হবে। ধরুন এখন বিএনপি প্রধানমন্ত্রী পদত্যাগ চেয়েছে, আমি জানি না এখন চেয়েছে, বিএনপি পদত্যাগ করলে কে ক্ষমতায় আসবে এখন? এইগুলো তরুণদের বুঝতে হবে। একটি শুনলে, আর এখন তো এআই এর কল্যাণে, বা আপনি দেখবেন এআই এর কল্যাণে না, এটা আমি নেগেটিভলি বলতে চাই, আপনার বক্তব্য আপনি বলেননি, বানিয়ে দিল, আপনার ছবি লাগিয়ে যা ইচ্ছে তাই বলে দিল। তো এগুলো তো আসলে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু আমাদের যারা আগামী দিন দেশ গড়বে, তারা যদি কথায় কথায় রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমি আজকে যে আটকা পড়েছি, আমার ধারণা এটি মিছিলের কারণে না, এটি বোধহয় কোথাও অবরোধ করেছে। কারণ দীর্ঘ সময় মিছিল যেতে ধরুন 5-10 মিনিট লাগে, কিন্তু দীর্ঘ সময় 35 মিনিট বসছিলাম। এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এটা তো আমাদের ভবিষ্যৎ। মন্ত্রী একটি কথা ভুল বলেছেন, সেটি দুষ্টুমি করে বাসা বাড়িতে আমরা অনেকেই বলি, কারণ আমাদের যে শৈশব, এই বাচ্চাদের শৈশব কিন্তু এক না। সেটাও তো অন টু অন, কার সাথে ফোনে কথা। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এই জন্য একটা পুরো দেশ কলাপস করে দিতে হবে। আমি অনুরোধ করতে চাই ভাই, আমাদের কোমলমতি। এই সুযোগে একটু জিজ্ঞেস করি যে জুলাইয়ের, আমার যতদূর মনে পড়ে যে একটা সোশ্যাল মিডিয়া একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে একজন জুলাই যোদ্ধা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই জুলাই আন্দোলনের ওভাররেটেড কারা। তিনি বলেছিলেন যে আমরা যারা এখনো সামনাসামনি আসি বা আমরা আলোচিত, তারাই ওভাররেটেড, এবং আন্ডাররেটেড হচ্ছেন যারা ফিরে গেছেন। হ্যাঁ, যারা কোনো কিছু প্রত্যাশা না করে ফিরে গেছেন, তারা আসলে আন্ডাররেটেড, এবং মূল শক্তিটা ছিলেন তারা। আপনি কি কোনোভাবে মনে করেন যে এই যে এক ধরনের, এখানেও এক ধরনের বৈষম্য তৈরি হলো? এটা তো বিরাট বৈষম্য। এই যে ধরুন 17 বছর বিএনপি আন্দোলন করেছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এই প্রিন্স ভাইয়ের আন্দোলন করেছেন, তারপর জামাত ইসলামী আন্দোলন করেছে, অনেক বাম দল আছেন বা অনেক ডান দলও আছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা তো একটা ভিত্তি তৈরি করেছিল। মাত্র 1 মাস 6 দিনের মধ্যে একটা সরকারের পতন কিন্তু হয় না। এই দাবি কারা করতে চায়? মানে পুরো দেশ, মানে কি বলে যে সবকিছু তারাই করেছে, এই দাবি তো ঠিক না। এটা একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। এই যে কোর্টের বান্দায় দৌড়িয়েছে, রাজনীতি করে গুম হবে না খুন হবে কিছু জানে না। এই যে ছাত্রটি রাজনীতি করেছে, তার চাকরি হবে কিনা সে জানে না, সে মামলা খাবে কিনা জানে না, বাড়ি যেতে পারবে কিনা জানে না, বাবা মা, এই ঝুঁকি নিয়ে তো রাজনীতি করেছে। কিন্তু আমি ছোট করছি না জুলাইকে, বাট আমি 1 মাস 6 দিনে সব করে ফেললাম। এই যে মানসিকতা,
এইটাই তো একটা বৈষম্যমূলক মানসিকতা। এই মানসিকতা চেঞ্জ করতে হবে। যেমন দেখবেন যে গত যে 15.5 প্রথম থেকেই তারা সব মুক্তিযুদ্ধের সব ক্রেডিট আওয়ামী লীগ নিতে চায়। বাংলাদেশ কিন্তু কিছু রাজাকার বাদে সব মানুষই কোনো না কোনো ফর্মেটে মুক্তিযোদ্ধা। ধরুন আপনি যুদ্ধে যাননি, আপনার বাবা মা মুক্তিযোদ্ধারা এসে তাদের খাইয়েছেন, তাদের খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনে অস্ত্রটি লুকিয়ে রেখেছেন। এটাও এক ধরনের কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ বা মুক্তিযোদ্ধা। কিন্তু এখন আবার এই জুলাই আন্দোলনে এরকম ক্রেডিট কিছু ব্যক্তি নিতে শুরু করেছিল এবং সরকার পৃষ্ঠপোষক করেছে। যেমন বলেছেন তিনি আন্তর্জাতিক ফোরামে আমাদের প্রধান উপদেষ্টা যে মাস্টার মাইন্ড নানা কিছু বলেছেন। হ্যাঁ, তো এগুলো করা আসলে ঠিক না। মুক্তিযুদ্ধের চেতনা বেশি বলতে বলতে ক্রেডিট বেশি নিতে নিতে অনেক মানুষ কিন্তু খুব বিরক্ত হয়েছে। এবং আচ্ছা, এই সুযোগে আরেকটু আমরা একটা বিরতিতে যাওয়ার আগে দুজনের আলোচনা সমাপ্তি টেনে তারপর আবার ফিরি যে যারা জুলাইয়ের তারুণ্যের শক্তি তাদেরকে কি কোনোভাবে, যেমন তারা একটা নির্বাচনী জোটে আসলে জামাতের সঙ্গে গেল, তারা নির্বাচনী একটা দল মানে রাজনৈতিক দল নিজেরা করলো এনসিপি, এর বাইরেও কিছু দল ছিল কিন্তু প্রমিনেন্ট এনসিপি, তারা জামাতের সঙ্গে নির্বাচনী জোটে গেল। আপনি কি মনে করেন এখনকার সরকারি দল বিএনপি তারা কি আসলে এই তারুণ্যকে ক্যাপচার করতে কিংবা তাদের সঙ্গে কোনো ধরনের একটা বোঝাপড়ার দূরত্ব আছে? না, কোনো তাদের একটা খুব ক্ষুদ্র একটা শক্তি। বর্তমানে যে দলটি আছে ক্ষমতায়, তাদের যে তারুণ্যের শক্তি বিশাল মহাসমুদ্রের মতো। তারা একটি যারা জামাতের সঙ্গে গিয়ে যে ক্ষুদ্র একটা অংশ, হয়তো 1% বা 0.5% রিপ্রেজেন্টেটিভ করে। কিন্তু যদি অনেকে মনে করেন যে আমরা বিশাল জনপ্রিয়, বাট বিএনপি তো তাদের সাথে ভুল বোঝাবুঝি কোনো সুযোগ নেই। তারা কি হিসেবে গিয়েছে তারা ভালো জানেন। এটা তাদের দলের অনেক নেতাকর্মী বলেছে, যারা দল সেরা অলরেডি চলে গেছে আপনি জানেন। সুতরাং আমার বলার একটুকুই